নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু নিধন অব্যাহত। একসঙ্গে প্রায় আমি হিসেব করে দেখছিলাম 67 জন ইসকনের ভক্ত এবং সন্ন্যাসীদের পেট্রোপোল সীমান্তে তাদের আটকে দেওয়া হলো, বাংলাদেশ সরকার আটকে দেওয়া হলো, দিলেন এদেশে আসতে দেবেন না। ওদিকে তাদের দমবন্ধ করা একটা পরিস্থিতিতে নিধনযজ্ঞ চলছে, গ্রেফতারি চলছে, এমনকি চিন্ময় প্রভু দাসের তার যিনি সচিব তিনি দেখা করতে গিয়েছেন তাকে গ্রেফতার করেছেন, তারা আইনজীবীদের গ্রেফতার করে দিচ্ছেন। মোহাম্মদ ইউনূস সরকার চাইছেনটা কি, এটা আমাকে কিন্তু বারবার করে ভাবিয়েছে। ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ক্ষমতায় না এলে তাহলে কি মোহাম্মদ ইউনূস তার মধ্যে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞটাকে কমপ্লিট করবেন? এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দমবন্ধ করা একটা পরিস্থিতি তৈরি করবেন যেখানে শেষ পর্যন্ত কোনো হিন্দুরা আর বাংলাদেশে থাকাটা সেফ মনে করবেন না। সেরকমই একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। কিন্তু সরকারটা কে কন্ট্রোল করছে? বিএনপি, জামাত, রাজাকার? আমি প্রশ্ন করেছিলাম বাংলাদেশি আমার এক বন্ধুকে, পরিষ্কার বললেন জামাত ইজ ইন কন্ট্রোল। বিএনপি হয়তো নির্বাচন হলে বিএনপি একটা একতরফা নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, কিন্তু এই মুহূর্তে সরকারের ভেতরে অলিন্দের মধ্যে বসে আছেন টোটাল জামাতরা, পুরোপুরি মৌলবাদীরা। তারা 71-এর মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদানকে অস্বীকার করছেন। তারা বেসিক্যালি আর একটা মিনি পাকিস্তান বা মিনি আফগানিস্তান চাইছেন। আমি এই পুরো বিষয়টা নিয়ে সরাসরি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বেসিক্যালি একজন অর্থনীতিবিদ, ভারী সুন্দর তথ্য দিয়ে বিশ্লেষণ করেছেন যে বাংলাদেশের ইউনূস সরকার এক্স্যাক্টলি কী চাইছেন। একদম হিন্দু মুক্ত বাংলাদেশ, যেভাবে আফগানিস্তানকে হিন্দু মুক্ত করেছে তালিবানি সরকাররা। একটা সময় সেখানে 7 লক্ষ হিন্দু এবং শিখরা থাকতেন, সেখানে এখন 150 জন মাত্র হিন্দু এবং শিখ থাকেন, তাও তারা পুরুষ, মহিলারা দেশান্তরিত। পাকিস্তানের অবস্থা তাই, 14% থেকে নেমে 2%। বাংলাদেশ যেখানে একটা সময় অবিভক্ত বাংলাদেশে 33%, এখনকার যে বাংলাদেশ অঞ্চল সেখানে 33% হিন্দু বসবাস করতো, এখন সেটা নামতে নামতে 7%, অর্থাৎ 1,30,00,000। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা খুব পরিষ্কার, একদম হিন্দুদের ক্লিয়ার আউট করো। এই সময় মেরে তক্তা বানিয়ে সমস্ত ইস্কন ভেঙে চুরমার করে, সমস্ত মন্দির টন্দিরগুলোকে ভেঙে চুরমার করে তাদের প্রপার্টি দখল করে নিয়ে শেষ পর্যন্ত তাদের এমন একটা পরিস্থিতি তৈরি করো, যাও এবার তোমরা পেট্রোপোল সীমান্ত খুলে দিচ্ছি, তোমরা যাও ভারতবর্ষে গিয়ে আশ্রয় নাও। এই পরিস্থিতিটাই ভারী সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা অধ্যাপক চক্রবর্তীর বক্তব্য আপনাদের শুনুন। নমস্কার স্যার, আমি সন্ময় বলছি। নমস্কার। নমস্কার। বলছি বাংলাদেশ, আমি শুনছিলাম আপনি একটি টিভি টক শোতে বলছিলেন যে আলটিমেটলি মোহাম্মদ ইউনূসের লক্ষ্য কি হিন্দু শূন্য বাংলাদেশকে বাংলাদেশের রাজাকার, জামাত, বিএনপির কাছে প্রতিষ্ঠা করা বা দেওয়া, এবং তার বিনিময়ে তার নিজস্ব ইকুয়েশনটাকে ফুলফিল করা। কি বলবেন? দেখুন, মোহাম্মদ ইউনূস যাকে তারা এই প্রধান উপদেষ্টার পদে বসিয়েছে বাংলাদেশে, তারা তো আর কেউ নয়, তারা হচ্ছে জামাত এবং তাদের মদতপুষ্ট অন্যান্য সঙ্গী, মৌলবাদী সঙ্গী। এটাই হচ্ছে মূল তাকে প্রতিষ্ঠার পেছনে রয়েছে। তার একটা স্বচ্ছ ভাবমূর্তি ছিল, নোবেল প্রাইজ পাওয়া মানুষ, তাকে কাজে লাগানো। কিন্তু এই যে মৌলবাদী, তাদের মূল লক্ষ্য হচ্ছে যে আফগানিস্তান পাকিস্তান মডেল, সেই মডেলটাকেই তারা মোহাম্মদ ইউনূসের কাছে নিয়ে এসেছে এবং সেটাই উনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং এটাকেই উনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বললেন। এই আফগানিস্তান মডেলটা হচ্ছে যে সেখানে মৌলবাদ এমনভাবে প্রতিষ্ঠা করা যাতে করে কোনো সংখ্যালঘু ধর্মের মানুষ তারা সেখানে না থাকতে পারে। আপনি যদি দেখেন যে 1970 সালে আফগানিস্তানে প্রায় 7 লক্ষ হিন্দু এবং শিখেরা থাকতো, সেটা পরবর্তীকালে কমতে কমতে এখন প্রায় 150 জন মতন শিখ এবং হিন্দু হয়ে গেছে। যদিও 2004 সালের সংবিধান সেখানে বলছে যে হিন্দু শিখদের মুসলমানদের সঙ্গে একসঙ্গে সমান অধিকার আছে, কিন্তু বাস্তবে কিছু নেই। তালিবানরা এসে সব শেষ করে দিয়ে গেছে। সেই একেবারে বলতে গেলে হিন্দু সুন্দরী অবস্থা। 150 জন মতন হিন্দু সেখানে থাকে, পুরুষরাই থাকে, মহিলারা
বাঁচার তাগিদে নিজের দেশ বা অন্য কোথাও থাকে। এখন যদি পাকিস্তানের দিকে তাকান, সেখানেও স্বাধীনতার সময় আমরা দেখেছিলাম প্রায় 15% হিন্দু ছিল, এখন সেটা 2% গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটাই হচ্ছে ওনাদের আদর্শ, যে সংখ্যাগরিষ্ঠের এমনই শাসন করো যাতে সংখ্যালঘু নিশ্চিহ্ন হয়ে যায়। অথচ আমরা দেখেছি যে ভারতবর্ষে যারা সংখ্যালঘু আছেন তাদের যা অনুপাত ছিল স্বাধীনতার সময়, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সংখ্যালঘু সংখ্যাগুরুর যে সম্পর্ক, ভারতবর্ষ হচ্ছে একটা মডেল যেটা শিক্ষা নেবার। আমরা ইসরায়েলও একই জিনিস দেখেছি, সেখানে 20% মুসলমান আছেন জিউদের দেশে, তারা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। এখন বাংলাদেশে আমরা যেটা দেখলাম 1901 সালের যে আমাদের ভারতীয় সেন্সাস, তখন ভারতীয় সেন্সাস ছিল, এই বাংলাদেশের এই অঞ্চল যে বাংলাদেশের বর্তমান যে অঞ্চল, সেই অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় 33% হিন্দু ছিল। তারপর প্রতিটা সেন্সাসেই দেখা গেছে যে 1 থেকে 1.5% করে হিন্দু কমতে শুরু করেছে, এবং যখন পার্টিশনের সময় বেশ বড় সংখ্যক প্রায় 6% হিন্দু কমে, এবং বাংলাদেশ স্বাধীনতার সময় ওই রকম 6% করে হিন্দু কমে। এবং যদি দেখা যায় যে 1974 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সেন্সাস হয়েছিল, তখন সেখানে 14% হিন্দু ছিল, আর এখন সেখানে হয়েছে মাত্র 8%-এর কাছাকাছি। এখন বাংলাদেশে 17 কোটি মানুষ বাস করেন। এই 17 কোটির 14% হতো প্রায় 2,40,00,000-এর কাছাকাছি, কিন্তু এখন সেখানে আছে 1,30,00,000। অর্থাৎ 1,10,00,000 মানুষ হিন্দু, তারা আইদা ধর্মান্তরিত হয়েছেন বাংলাদেশে, অথবা তারা হয়তো ভারতবর্ষে চলে এসেছেন। এটাই হচ্ছে বাংলাদেশের চিত্র। এবং এখন যারা শাসনে আছেন তারা এই সংখ্যাটাকে একেবারে নির্মূল করে দিয়ে একেবারে শূন্যের কাছাকাছি তারা আফগানিস্তানের স্বপ্ন দেখেন, এবং তারা পাকিস্তানের স্বপ্ন দেখেন। কিন্তু বাংলাদেশের একটা আমাদের কাছে আশার আলো, সেখানে একটা ধর্মনিরপেক্ষ সমাজ, প্রগতির সমাজ বিদ্যমান আছে। মুসলমানদের একটা বড় অংশ তারা মনে করে যে সবাইকে নিয়েই থাকতে হবে, কিন্তু সেই সংখ্যা, তাদের যে আওয়াজ ধীরে ধীরে কমে যাচ্ছে, তারা অনেকটা বধির হয়ে পড়ছেন, তাদের শব্দ আমরা শুনতে পাচ্ছি না, কেননা মৌলবাদ এত তীব্র আকার ধারণ করেছে যে প্রগতিশীলতার ভয়েস আর শোনা যায় না। তারা কতটা রক্ষা করতে পারবেন জানি না। এখন এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের একটা বিরাট দায়িত্ব গিয়ে পড়েছে বাংলাদেশের কাছে। শেখ হাসিনা যতদিন ছিলেন মোটামুটি ভাবে সেখানে আমরা দেখেছিলাম যে হিন্দুদের সংখ্যা কোনো এক বছরে সামান্য একটু বাড়লো, কমেনি খুব একটা। হিন্দুরা ভয় পেয়ে ভারতবর্ষে আসছে, সেখানে বাংলাদেশ থেকে সেটা ঘটেনি। তাই জন্য হিন্দুরা অনেকেই শেখ হাসিনার সঙ্গে ছিল। সেই শাসনের পতনের পরে হিন্দুরা একেবারেই সুরক্ষিত নয়, এবং এখন যারা শাসক তারা চাইছে কি করে হিন্দু তাড়ানো যায়। তবে মুশকিলটা হচ্ছে যে হিন্দুরা বুঝতে পেরেছে যে ভারতবর্ষে যে সিএএ আইন তৈরি হয়েছে, সেখানে 2014 ডিসেম্বরের ডেডলাইন আছে। এখন হট করে ইন্ডিয়া যাওয়া যাবে না, এখন লড়াইটা সেখানেই করতে হবে। লড়াই সেখানে তারা শুরু করেছে, এখন কতটা কি করতে পারবে আগামী দিনই বলবে। তবে কিন্তু একটা একটা যেতে দেশের 16 কোটি মানুষ সশস্ত্র, একটা বড় অংশ সশস্ত্র, এখন তাদের সঙ্গে এই সামান্য কোটি কয়েক মানুষ কতটা, যারা এতকাল বিচ্ছিন্ন ভাবে ছিল, কতটা লড়াই করতে পারবে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যদি কোনো একটা এই মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটিদের অধিকার নিয়ে রাষ্ট্রসংঘ চিন্তা ভাবনা করে, জেনিভা কনভেনশনের মতন কোনো একটা রেজলিউশন প্রস্তাবনা আনতে পারে যাতে করে এদের অধিকারগুলো সুরক্ষিত থাকে, তাহলেই হয়তো বাংলাদেশে হিন্দুরা বাঁচবে, অথবা বাংলাদেশ একেবারেই হিন্দু শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেদিকেই ইউনিসের সরকার সেই দিকেই এগোচ্ছে বলে আমার ধারণা। স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি ভারী সুন্দর বিশ্লেষণ করলেন বাংলাদেশের হিন্দু শূন্যতার দিকে এগোচ্ছে। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনের আগে ডোনাল্ড ট্রাম্প হিন্দুত্বের ইস্যুটাকে তুলেছেন, যে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ যেভাবে চলছে সেটাকে অ্যাকিউজ করেছেন বলিষ্ঠভাবে। কোনো একটা জায়গায় আমরা যারা বাংলার বা এই পশ্চিমবঙ্গের হিন্দু জনগোষ্ঠীর মানুষ, আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এইভাবে একটা হিন্দু নিধন যজ্ঞ একটা রাষ্ট্রের মধ্যে চলছে একজন ইন্টারিম সরকারের প্রধানের নেতৃত্বে, সেই সময় দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে এইটাকে নিয়ে জনমত তৈরি করে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকারের উপর প্রেসার ক্রিয়েট করার
প্রক্রিয়াটা কি সেভাবে সফল হয়নি? কোনো একটা জায়গায় কি ঘাটতি থেকে গেছে, কি বলবেন? হ্যাঁ, দেখুন, মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে আমেরিকার যারা ডেমোক্র্যাটরা ছিল তাদের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল বাংলাদেশের এই বিএনপি সরকারের এবং মোহাম্মদ ইউনূসের। আমরা সবাই জানি ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে ইউনূসের ব্যক্তিগত যোগাযোগ ছিল, তারা ভেতরে ভেতরে নিঃসন্দেহে যোগাযোগ রাখছিলেন। আমেরিকার স্বার্থ বাংলাদেশে ছিল সেন্ট মার্টিনকে নিয়ে, আরো অনেক কিছুকে নিয়ে। তারপর একটা ইলেক্টেড গভর্নমেন্ট যেটা এই বছরের জানুয়ারিতে ইলেক্টেড হয়েছে, বিরাটভাবে ইলেক্টেড হয়েছে, তাকে তারা সরিয়ে দেয়। তো এই কারণে আমেরিকা যারা শাসনে আছে জানুয়ারির 19 তারিখ পর্যন্ত, তারা যে কিছু করবে এটা মনে হয় না। আমাদের আশা যে জানুয়ারির 20 তারিখের থেকে হয়তো যে ট্রাম্প প্রশাসন আসছে। আপনি ঠিকই বলেছেন যে উনি দিওয়ালির সময় যে টুইট করেছিলেন তাতে পরিষ্কার হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন। জো এবং কমলা কিছু করেনি সেটা বলেছিলেন, আমি করব সেটা বলেছিলেন। এবং উনি যাকে ইন্টেলিজেন্স চিফ করেছেন সেই তুলসী গাবার্ড, উনি একজন ইস্কন ভক্ত, উনি ভারতীয় নন বটে, সামোয়ার মহিলা, উনি হাওয়াইতে সেটেল ছিলেন। ওনার মা ঠাকুমা সবাই ইস্কনের সদস্য, এবং ইস্কন সম্বন্ধে যে ধরনের বক্তৃতা এতকাল রেখেছেন তাতে তার পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের হিন্দুদের প্রতি তার একটা মমত্ব বোধ আছে। ইন্টেলিজেন্স চিফ হবার পরে কি করবেন জানি না, তবে আশা করা যায় যে কিছুটা হয়তো পরিবর্তন ঘটতে পারে। এখন মোহাম্মদ ইউনূস 20 জুন পর্যন্ত থেকে যেতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে, কেননা বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে যে কোনো পার্লামেন্ট ডিসলভ হয়ে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সুতরাং সংবিধানের কোনো কিছুই মানা হচ্ছে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এখনো অবাক লাগছে বিশ্বের যে আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপর সেভাবে এসে পড়েনি। আমরাও যে খুব একটা বিরাট চাপ দিয়েছি, 2-4টে স্টেটমেন্ট আমরা ইস্যু করেছি, গভীরভাবে বাংলাদেশের উপর ভারত সরকার যে চাপ দিতে পেরেছে সেটা এখনো পরিষ্কার নয়। ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা আমরা জানি না বা বলতে পারবো না, কিন্তু বাংলাদেশ বুঝতে পারছে চাপ খুব একটা নেই। তাই হিন্দু নিধন যোগ্যটা কিন্তু সেভাবে কমছে না। চাপ যদি একটা ডেভেলপিং কান্ট্রি আর্থিক অবস্থা ব্যাপকভাবে নিচের দিকে নামছে, এই জায়গায় দাঁড়ালে আন্তর্জাতিক চাপ যদি বাড়ানো যায়, সেটা ভারতকে নেতৃত্ব দিতে হবে। কেননা ভারত নিজেই বলছে আমরা সারা পৃথিবীর হিন্দুদের একমাত্র জায়গায় স্থান সিএএ ঘোষণাপত্রে তারা বলছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে অনেকটাই এগিয়ে আসতে হবে। ভারতের যে সমস্ত বন্ধু দেশগুলো আছে তাদের সবাইকে বলতে হবে তোমরা বাংলাদেশের উপর চাপ দাও, এবং সাপ্লাই নেটওয়ার্ক শুধু একমাত্র ভারত বন্ধ করলে চলবে না, প্রয়োজন হলে অনেককেই এগিয়ে আসতে হবে। সুতরাং বাংলাদেশের উপর চাপ কিভাবে দেখা যায়, আমরা চাই না সাধারণ মানুষ কোনোভাবেই বিপর্যয় করুক। ভারত কোনোদিন কোনো দেশের সাধারণ মানুষের বিপর্যয়ের কথা বিপর্যয়ে কোনো ধরনের নিষেধাজ্ঞা আনার পক্ষে নয়। কিন্তু বাংলাদেশ যে জায়গায় চলছে তাকে সবক শেখানোর একটা সময় এসেছে। এখন ভারত কিভাবে স্টেটমেন্টের বাইরে কিভাবে যেতে পারে, কেননা যে সরকার সেখানে আছে তারা এই ধরনের সরকারি একটা স্টেটমেন্টে যে ভয় পাবে সেটা মনে হচ্ছে না, কেননা নির্বাচিত নয়। এরা জানে যে কোনো দিনই চলে যাব, যাই হোক না কেন আমরা আমাদের যে এজেন্ডা দিয়েছে ফুলফিল করে যাব। যারা তাদেরকে বসিয়েছে তারাও বলছে চিন্তার কিছু নেই, আমরা যেহেতু সময় হাতে আছে, কতটা আমরা আমাদের কাজ করতে পারি, অর্থাৎ হিন্দু শূন্যতা আমরা কতটা নিয়ে যেতে পারি সেটাই কাজ। সেদিকেই মোহাম্মদ ইউনূস এগেছেন। আন্তর্জাতিক চাপ যদি না আসে, আমাদের বাংলাদেশের হিন্দুদের অবস্থা যে কিছুটা খারাপ থাকবে সন্দেহ নেই, তবে তারা যে লড়ে যাচ্ছেন সেটাই একটা আশার বাণী। অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।